তাহলে কবুল বলেছিস কেন? রুকসানা বেগমের সহজ প্রশ্ন। সেটা তো অয়নের জোড়াজুড়িতে বলেছিলাম। ওই শালা তখন এমনভাবে ঝাঁকাচ্ছিল আমাকে যেন আমি মরে গেছি, আর আমাকে বাঁচানোর চেষ্টা করছে। ইসামা, তুই বল, তুই সজ্ঞানে বলেছিস কবুলটা? ঈশাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করলেন রুকসানা বেগম। আমারও সেম অবস্থা বড় আম্মু। কান্নার জন্য তখন অন্য কিছু খেয়াল করার সময় কোথায় ছিল। কান্নায় এতটাই ব্যস্ত ছিলাম যে কাজী সাহেবের কথা শুনবো তো দূরের কথা, তখন আমি নিজের মধ্যেই ছিলাম না। আমার চোখে তখন শুধু আয়াস ভাইয়ার কেয়ারিংগুলোই ভাসছিল, আর কানে বারবার একটা কথা বাজছিল, ঈশা তুই বিয়েটা করে নে, অয়ন তোকে অনেক ভালোবাসে। তোমরাই বলো, এত সবের মধ্যে কাজীর কথা খেয়াল করা যায়? ঈশার কথা শুনে সবাই মুখ টিপে হাসল। রুকসানা বেগম মুস্কি হেসে বললেন, দেখলি তো আয়াস, তোরা কেউই সজ্ঞানে কবুল বলিসনি, এই জন্যই তোর আব্বু কথাটা বলেছে। হ্যাঁ আয়াস, আমি তোর মাকে কথাটা বলেছি। দেখ বাবা, আমার বয়স হয়েছে, আর এই 54-55 বছর বয়সে অনেক বিয়েই দেখেছি। আর সেই অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয় তোদের বিয়েটা সামাজিকভাবে এখনো পূর্ণতা পায়নি। বিয়েতে কবুল বলতে হয় ছেলে মেয়ে দুজনকে সজ্ঞানে। আর তোরা দুজন তো জানিসই না তোদের কার সাথে বিয়ে হয়েছে। ইনফ্যাক্ট তোরা কেউই কাজীর কথা খেয়াল করিসনি। আর তাই আমার মনে হচ্ছে তোদের বিয়েটা এখনো পরিপূর্ণ হয়নি। আমি জানি না কার অভিমত কি, কিন্তু আমার মতে তোদের এই বিয়েটা এখনো পূর্ণাঙ্গভাবে হয়নি। বাবার কথায় চিন্তার ছাপ পড়ে আয়েশের মুখে। চিন্তিত কণ্ঠে আয়েশ বলল, বাবা, তাহলে তুমি আগে বলোনি কেন সেটা? চাচ্চু তো এই ব্যাপারে কিছু বলেনি আমাকে। চাচ্চু, তুমি তো বলতে পারতে আমাকে বিষয়টা। সাথে সাথে মাথা নিচু করে নেন হাসান মাহমুদ। রায়হান মাহমুদ মুস্কি হেসে বললেন, আরে পাগল, তুই জানিস না হাসান একটু মাথা মোটা। ওর এই বুদ্ধি আছে নাকি যে তোকে এটা বলবে? আমি তো কবুল পড়ানোর সময় ওখানে উপস্থিত ছিলাম না, তাই কবুলের বিষয়টা আমার অগোচরেই রয়ে গেছে। একটু আগে তোদের সাথে কথা বলে রুমে গিয়ে যখন তোর মায়ের কাছে চা চাইলাম, তখন হঠাৎ অফিস সংক্রান্ত একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে আমি অন্যমনস্ক হয়ে যাই। ফলে তোর মা চা নিয়ে গিয়ে আমাকে অনেকবার ডাকার পরও যখন আমি শুনতে পাইনি, তখন দুষ্টুমি করে বলল যে আমরা বাবা ছেলে মেয়ে সবাই নাকি একই রকম। তোরা দুজনও নাকি কবুল পড়ানোর সময় নিজেদের চিন্তার জগতে এতটাই অন্যমনস্ক ছিলিস যে কার সাথে কার বিয়ে হচ্ছে সেটাই খেয়াল করিসনি। এমনকি রেজিস্ট্রি পেপারে সাইন করার সময়ও নাকি খেয়াল করিসনি কার সাথে বিয়ে হচ্ছে তোদের। আর তখনই আমার টনক নড়লো, তাই আমি সাথে সাথে তোর মাকে নিয়ে হাসানের রুমে গিয়ে ওদের দুজনের সাথে কথা বলে সবাইকে ডেকে নিয়ে আসি। বাবা, এখন তাহলে কি করা উচিত? আয়েশের কণ্ঠে চিন্তার ছাপ। ছেলের অবস্থা বুঝতে পেরে রায়হান মাহমুদ ছেলের কাঁধে আলতো করে হাত রাখলেন। মুস্কি হেসে বললেন, টেনশন করিস না, রেজিস্ট্রি পেপারে সাইন যেহেতু হয়ে গেছে, ওটা নিয়ে আর কিছু করার প্রয়োজন নেই। তবে কবুলটা আবারও বলতে হবে তোদের, কারণ কবুল পড়ানোর বিষয়টা নিয়ে অনেক নিয়মকানুন থাকে। বিয়েতে গিয়ে বসলাম আর কবুল বলে বিয়ে করে ফেললাম, বিয়েটা এত সহজ নয়। বিয়েতে কবুল বলানোর মানে হচ্ছে ছেলে মেয়ে দুজন সহমতে সজ্ঞানে বিয়েতে রাজি হওয়া। নয়তো কবুল পড়ানোর কোনো নিয়মই থাকতো না, শুধু রেজিস্ট্রি করলেই সবার বিয়ে হয়ে যেত। তাই এখন আবার তোদের দুজনকে আবার কবুল পড়ানো হবে। হোয়াট? এখন পড়াবে? রাত কয়টা বাজে দেখেছো? এত রাতে কাজই পাবে কোথায়? কাজই লাগবে কেন? হাসান আছে না, ও কাজই হবে এখন। তখন তো পুরো বিষয়টা আমার থেকে আড়াল করতে আমাকে কৌশলে ওয়েডিং ম্যানেজমেন্টের লোকদের সাথে কথা বলতে পাঠিয়ে দিয়েছে। তাই এখন ও কাজই হবে আর আমরা সবাই সাক্ষী হব। আমরা সবাই অজু করে এসেছি, এখন শুধু তুই আর ঈশা অজু করলেই হবে। এখন এই মুহূর্তে এই রুমেই আবার তোদের বিয়ে পড়ানো হবে। ঈশা মা, যা গিয়ে অজু করে আয়। কথাটা বলেই রায়হান মাহমুদ হাতের মুঠোতে থাকা টুপিটা মাথায় পরে নিয়েছেন। আয়েশা আর ঈশাকে সারপ্রাইজ দিতে হাসান মাহমুদ আর রায়হান কেউই টুপি পরে আসেনি। সবাই নিজ নিজ হাতের মুঠোতেই লুকিয়ে রেখেছিল। রায়হান মাহমুদের দেখা দেখিতে হাসান মাহমুদ আর রায়হানও টুপি পরে নিয়েছে মাথায়। সবাই ভিতরে ঢুকে কয়েকজন বিছানায় আর কয়েকজন সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে। সবার জোড়াজড়িতে এরই মধ্যে ঈশা ওয়াশরুমে চলে গিয়েছে উজু করতে। তবে সবাই ব্যস্ত হলেও আয়েশা এখনো থ হয়ে দরজাতেই দাঁড়িয়ে আছে। আয়েশকে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন আয়েশার দিকে এগিয়ে এলো। বাঁকা হেসে ফিসফিসিয়ে বলল, কী রে, এমন স্ট্যাচু হয়ে দাঁড়াইছিস কেন? এক মিনিট। আচ্ছা বাই এনি চান্স কিছু করে ফেলিসনি তো? হ্যাঁ, না মানে ফুফার কথা মতে তো তোদের বিয়েটা পূর্ণাঙ্গভাবে হয়নি এখনও, তাই বলছিলাম আর কি। শালা, তোর কি মাথায় সবসময় এইসবই চলে? তোরা তো আমার রুম থেকে একটু আগেই গেলি, এখনো 5 মিনিটও হয়নি। সারা সব সময় আজাইরা বকিস। যা হাট। আরে রাগ করছিস কেন বোকা? তুই ঈশাকে বিয়ে করার জন্য এতটা উতলা হয়েছিলিস, তাই ভাবলাম ওকে কাছে পেয়ে কিছু করে ফেলেছিস। তুই যাবি? অয়ন হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো। একটু পরে এসব বেরিয়ে আসলে আয়েশকে উঁচু করে আসলো।
তারপর সবাইকে স্বাক্ষর রেখে আবারও আয়াস আর ঈশা দুজনকে কবুল পড়ানো হয়েছে। অবশেষে আয়াস ঈশার বিয়েটা সামাজিকভাবে পূর্ণাঙ্গভাবে হয়ে গেল। রায়হান মাহমুদের আদেশে কবুল পড়ার পর দোয়া করা হয়েছে। মোনাজাত শেষ হলে সবাই আয়েশ আর ঈশাকে গুড নাইট জানিয়ে যে যার রুমে চলে গিয়েছে। সবাই চলে গেলে আয়েশ দরজা বন্ধ করে দিয়ে এসে বিছানায় পা ঝুলিয়ে বসলো। ঈশা আগে থেকেই বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। কয়েক সেকেন্ড চুপ থেকে মুস্কি হেসে আয়েশ বলল, ভাগ্যিস বাবা বলেছে, নয়তো আমরা কেউ তো বিষয়টা গুরুত্বই দিতাম না। বুঝতে পারছিস, সামান্য ভুলটার জন্য আমরা দুজন সারা জীবন একটা ভুলের মধ্যে সংসার করতাম। তুমি একদম ঠিক বলেছো। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ চেয়েছেন বলেই তো বিষয়টা বড় আব্বুর সামনে উন্মুক্ত করেছেন। আচ্ছা এসব ছাড়ো, তুমি না তখন আমাকে কি বলতে চেয়েছিলে, এখন বলো। ছোট্ট করে শ্বাস ফেলল আয়াস কয়েক সেকেন্ড চুপ থেকে। ঈশার দিকে ফিরে বসলো যে। খানিক সময় নিয়ে অনতি বিলম্বে বলে উঠল, ঈশা, আজ তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি, ঠিক আছে? আয়াসকে সিরিয়াস হয়ে বলতে দেখে ঈশাও কোনো রকম হাসি ঠাট্টা করলো না, বরং মাথা নাড়িয়ে হ্যাঁসূচক সম্মতি জানালো। আয়াস এবার বলতে শুরু করলো, দেখ, তুই এতদিন ছিলিস এই বাড়ির মেয়ে, আর এখন হলি এই বাড়ির বউ। আমি এটা বলছি না যে তোর থেকে এখন মেয়ে পদবিটা চলে গিয়েছে, কিন্তু তুই এখন পর হয়ে গিয়েছিস। আমি বলতে চাইছি তুই এখন এই বাড়ির মেয়ে প্লাস বউ দুটোই। আর জানিসই তো, যখন একটা সংখ্যা একা থাকে তখন তার মূল্য একটু কম থাকে, কিন্তু যখন সংখ্যাটার উপর আরও একটা সংখ্যা এসে বসে তখন সংখ্যাটি কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার মনে হয় তুই আমার কথাটা বুঝতে পারিসনি। আচ্ছা, সহজ করে বলি তোকে। মনে কর দুই দুই একটি সংখ্যা না? যদি কোথাও শুধুমাত্র দুই সংখ্যাটি থাকে তাহলে কোনো কাজ আছে ওর, কিন্তু যদি দুইয়ের ওপর একটা স্কোয়ার থাকে তাহলে যে কেউ দেখলে বলতে পারবে দুইকে দুই দিয়ে গুণ দিতে হবে। তাহলে দুই সংখ্যাটির ওপর আরেকটি সংখ্যা বসায় দুইয়ের কাজ বেড়ে গেল না? তোর ক্ষেত্রেও তদ্রূপ। তুই এতদিন যেভাবে চলেছিস এখন কিন্তু সেভাবে চলতে পারবি না। তোরও এখন কিছু দায়িত্ব আছে এই বাড়িতে। এতদিন যেভাবে বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি, লাফালাফি, হুলস্থুল কাণ্ড করেছিস, এখন সেই সব করা যাবে না। নিজেকে ম্যাচিওর প্রমাণ করতে হবে সব সময়। আর সবথেকে বড় কথা সেটা হলো মাকে খুশি রাখবি। এখন থেকে মাকে আর আগের মতো বড় আম্মু বলে ডাকতে পারবি না, আম্মুই ডাকবি। কারণ প্রতিটা মাই চায় তার ছেলের বউ তাকে মা বলে সম্বোধন করুক। তাই তুইও এখন থেকে মাকে বড় আম্মু না ডেকে আম্মু বলে ডাকবি। তবে হ্যাঁ, মা যদি বলে যে আম্মু ডাকতে হবে না, আগের মতো বড় আম্মু ডাকতে পারবি, তাহলে আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এতদিন তো মা তোকে খুশি রেখেছিল, সব সময় তোকে হাসি খুশি দেখতে চাইতো। তুই কোনটা খেতে ভালোবাসিস, কোনটা করতে ভালোবাসিস, কোন জিনিসটা তোর পছন্দ আবার কোন জিনিসটা তোর অপছন্দ, তুই কিসে বেশি খুশি থাকবি, আজ কোন রান্নাটা করলে তুই ভালো ভাত খেতে পারবি, সব তোর পছন্দ মতোই করার চেষ্টা করতো। কিন্তু এখন আর এসব হবে না। এখন থেকে তুই মায়ের খুশির দায়িত্ব নিবি। মা কিসে খুশি থাকবে সেটাই সবসময় করার চেষ্টা করবি। সহজ করে বলতে গেলে এমন কিছু করবি না যেটাতে মা কষ্ট পায়, বরং সবসময় মাকে খুশি রাখার চেষ্টা করবি। তুই নিজেও জানিস না ঈশা, আমার মা আমার কাছে কি, সে আমার পৃথিবী। আর তাই আমি কখনো তার কষ্ট সহ্য করব না। আমি যেমন ভালোবাসতে জানি ঠিক তেমন শাসনও করতে জানি। যেদিন দেখব তোর জন্য মা কোনো রকম কষ্ট পেয়েছে, সেদিন এই আয়াসের অন্য রূপ দেখবি। যদিও আমি জানি তুই এমন কিছু করবি না, কারণ তুই মাকে অনেক ভালোবাসিস। তারপরও বলে রাখলাম, যেন সব সময় মনে থাকে, এমন যেন না ভাবিস আমি তোর জন্য পাগলামো করেছি বলে বিয়ে করে এখন তোর আঁচলের নিচে ঢুকে যাব। বউয়ের আঁচলে ঢুকার মতো ছেলে আয়াস না, সেটা সব সময় মাথায় রাখবি। হ্যাঁ, ভালোবাসবো সেটা নিশ্চিত, ইনফ্যাক্ট আগের থেকে 1000 গুণ বেশি ভালোবাসবো, কিন্তু তাই বলে শাসন করব না সেটা তো হয় না। যেমন ভালোবাসবো তেমন শাসনও করব। কথাগুলো আজ বলছি, ভবিষ্যতে যেন আর বলতে না হয়। মনে থাকবে কি বলেছি? আমি আর থাকবোই না তোমার রুমে। বলে ঈশা আচমকা উঠে হাঁটা ধরল। ঈশার কথা শুনে আয়াস তো পড়ই থা। হঠাৎ আর রুমে থাকবে না বলছে কেন ঈশা? ঈশা, আরে কোথায় যাচ্ছিস? আমার রুমে। আমাকে উপদেশ দেওয়ার জন্য কি বিয়ে করেছো? থাকবো না আর তোমার রুমে, আমি আমার রুমে গিয়ে থাকবো, সেটাই ভালো হবে। বলতে বলতে ঈশা দরজার কাছে চলে গেল। দরজা খুলতেই যাচ্ছিল তখনই আয়াস দৌড়ে গিয়ে ঈশাকে দরজার কাছ থেকে টেনে সরিয়ে আনে। রাগী কণ্ঠে বলে, পাগল হয়েছিস? এসব বলেছি বলে চলে যাচ্ছিস? আরে এসব তো আমি তোর ভালোর জন্যই বলেছি। আয় চল। সাহস কত, রুমে যাওয়ার চেষ্টা করছিস? না, আমি যাব না, আমি আমার রুমে যাব। বলে ঈশা আবারও দরজা খুলতে চাইলে আয়াস এবার ঈশাকে সরিয়ে দিয়ে দরজার লকটা আড়াল করে দাঁড়ালো, যাতে ঈশা চাইলে ওর জন্য খুলতে না পারে। কি হলো, সামনে দাঁড়িয়েছো কেন? সরো, আমি দরজা খুলবো, নয়তো কিন্তু আমি চিৎকার করব।
ঈশার কথা শুনে আয়েশ নিজের জায়গা থেকে নড়ল না, বরং হেসে বলল, তো কর, বারণ করেছে কে? তবে চিৎকার করলে কি ভাববে জানিস? আমি তোকে দরজা খুলতে দিচ্ছি না সেটা কেউ ভাববে না, ভাববে আমরা অন্য কিছু করছি। তাই আজ আর চিৎকার করলেও কেউ আসবে না। সো অযথা ফালতু লজিক দিয়া বন্ধ করে ভেতরে আয়। তুমি আমাকে দরজা খুলতে দেবে না, তাই তো? একদম। ঈশার কিছু না বলে রেগেমেগে ব্যালকনিতে চলে গেল। ঈশাকে ব্যালকনির দিকে যেতে দেখে আয়েশও ঈশাকে ডাকতে ডাকতে ঈশার পেছন পেছন যেতে লাগলো। ঈশা, বিছানায় বসতে বলেছি, আবার বেলকুনিতে যাচ্ছিস কেন? ঈশা, ঈশা দাঁড়াতে বলেছি আমি। কিন্তু কে শুনে কার কথা? ঈশা সোজা ব্যালকনিতে এসে ব্যালকনির রেলিং ধরে রেলিংয়ে থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। আয়েশ দরজা অবধি এসে থেমে গিয়েছে। কেন যেন ব্যালকনিতে পা রাখলো না, বরং দরজায় দাঁড়িয়েই থমথমে গলায় বলল, ঈশা, ভেতরে আসতে বলেছি, নয়তো মাইর খাবি কিন্তু। গায়ে হাত তুলেছি, দেরি হয়ে গেছে দেখে এমন করছিস না? তাড়াতাড়ি ভেতরে আয়, নয়তো আমি কিন্তু গায়ে হাত তুলতে দুইবার ভাববো না। আয়েশের কথাগুলো শুনে ঈশা এক চুল পরিমাণ নড়ল না, বরং আগের মতো দাঁড়িয়ে থেকেই বলল, আগে এই বাড়ির মেয়ে ছিলাম বলে আমাকে মারলে কেউ কিছু বলতো না, কিন্তু এখন আমি এই বাড়ির বউ, আর সবাই জানে যে মাহমুদ মেনশনের পুরুষরা কখনো স্ত্রীদের গায়ে হাত তোলে না। আর সেখানে তুমি যদি আমাকে মারো তাহলে সবাই কাপুরুষ বলবে। ফালতু লজিক দেওয়া বন্ধ কর, ভেতরে আয়। তুই ভালো করেই জানিস আমি কারো কথায় কান দিই না, তাই কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। জলদি আয়। যাবো না মানে যাবো না। তুমি জানো না আমার কারোর উপদেশ শুনতে ভালো লাগে না, তারপরেও তুমি আমাকে উপদেশ দিলে কেন?